হাই কমিশনার দীনেশ ত্রিবেদী, আপনাকে এর আগে আমি দুটো খোলা চিঠি বর্ণনা করেছিলাম। আজকে তৃতীয়টা বলতে যাচ্ছি। প্রেক্ষাপট হলো, আপনি প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে দেখা করার আগের দিন আপনি আপনার যে দেহের ভাষা, আপনার যে মুখের ভাষা, এগুলো যদিও ভারতের রাষ্ট্রদূত হিসাবে সঠিক, কিন্তু এগুলো কিন্তু ভারত বাংলাদেশ সম্পর্কের নিরিখে বাংলাদেশের, বিশেষ করে যারা বাংলাদেশে ভারত ঘৃণা সৃষ্টি করেছে, হিন্দু ঘৃণা সৃষ্টি করেছে, তাদের পার্সপেক্টিভের আলোকে দেখতে গেলে এগুলো কিন্তু তারা ভিন্নভাবে ব্যাখ্যা করবে। আমি অবশ্য আপনাকে সতর্ক করছি এই জন্য নয় যে আপনি আপনার আপনার আপনি আপনি ভুল আছেন। আমি মনে করি আপনি সঠিক আছেন, কিন্তু আমাদের দুই দেশের বৃহত্তর স্বার্থের খাতিরে কিছু কথা আমাকে কিন্তু বলতেই হবে। এবং সেটা আমি সবসময় আপনার দেশ সম্পর্কে আমি অনেক কঠোর সমালোচনা করি। একটা সমালোচনা আমি সবসময় করি যে ভারত বাংলাদেশ, বিশেষ করে মুক্তিযুদ্ধের পক্ষের বাংলাদেশ এবং ভারতের সাথে যে একটা টেকসই সম্পর্ক হলো না, সেটার জন্য কিন্তু ভারতীয়রা অনেকাংশে দায়ী আছে। আমাদের দিক থেকে আমরা শুধু সব সময় আমরা ভিন্নভাবে অনেক সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দায়ী করি, কিন্তু আপনাদের যে নানান ভুল ভ্রান্তি আছে সেগুলো একটু আপনাদের খেয়াল রাখা উচিত। আপনারা নিশ্চিতভাবে জানেন বাংলাদেশ দুই ভাগে বিভক্ত। আপনি সৌভাগ্যবান যে আপনার রাষ্ট্র কিন্তু দুই ভাগে বিভক্ত নয়। আপনার রাষ্ট্রে সরকার কংগ্রেসের হোক, বিজেপির হোক, আপনাকে কিন্তু নীতি পরিবর্তন করতে হয় না। আপনাদের সরকার পরিবর্তন হয় ব্যালটের মাধ্যমে। আপনারা পৃথিবীর 1 নম্বর গণতান্ত্রিক দেশ। এগুলো, এই সৌভাগ্যগুলো কিন্তু আমাদের এখানে নেই। আমাদের এখানে নিরন্তর যুদ্ধ হলো। 1971 সালে আমরা যুদ্ধ করেছিলাম। যুদ্ধ করে আমরা পাকিস্তান থেকে স্বাধীন হয়ে বাংলাদেশ গঠন করেছি। সেই সংগ্রামে আপনারা রাষ্ট্র হিসাবে আমাদের সহযোগী হয়েছিলেন। সেখান থেকে কিন্তু আমাদের পথ চলা, ঐতিহাসিক পথ চলা বলতে পারেন ভারত বাংলাদেশ, কিন্তু আমরা বাংলাদেশটাকে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির হাতে রাখতে পারিনি। আমাদের রাষ্ট্র সেই 1971 সালে যারা পরাজিত হয়েছিল, যারা জেনারেল নিয়াজির হাত ধরে আত্মসমর্পণ করেছিল, তারা কিন্তু বাংলাদেশে সেই 1971 সাল থেকে তারা মাথাচাড়া দিয়ে উঠতে থাকে এবং উঠতে 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 ক্রমে নানান উত্থান পতনের মধ্য দিয়ে উঠে তারা কিন্তু 2024 সালে বাংলাদেশটাকে দখল করে ফেলেছে এবং মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি তারপর থেকে বাংলাদেশে নানান নির্যাতনের শিকার, নানান মানবাধিকার লঙ্ঘনের শিকার, সেগুলো আপনারা কম বেশি জানেন। দীনেশ ত্রিবেদী সাহেব, আপনি যেভাবে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রশংসা করছেন, আমি তার সাথে একমত হতে রাজি আছি। এবং আপনি যেভাবে বললেন যে মানুষে মানুষে সুসম্পর্ক আছে, সেটা আছে কিনা সেটা আমরা একটু খতিয়ে দেখি। আপনি অবশ্য একটা ভালো কাজ করেছেন। আপনি ভারতের যে ভিসা সেন্টার আছে সেখানে শিশুদের জন্য একটা বিশ্রামাগার আজকে উদ্বোধন করলেন। মানে এটা একদিন আগে। আজকে আপনি প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে আপনার বৈঠক আছে বলে আমরা শুনেছি। সেই বৈঠক হলে আমরা দেখব কি হয়েছে। কিন্তু পরিপূর্ণ ব্যাপারটা কিন্তু ভারতের তরফ থেকে আমরা যেটা দেখি এবং বাংলাদেশের তারেক রহমান সরকারের যে প্রতিক্রিয়া দেখি, সবকিছু কিন্তু বাংলাদেশের যে স্বাধীনতা বিরোধী জঙ্গি মৌলবাদী শ্রেণী আছে, তাদের যে মতামত আপনাদের সম্পর্কে, যে ভারত একটা হিন্দুদের রাষ্ট্র, হিন্দুরা মুসলমানের সাথে যুদ্ধ করতে সাহস পায় না এবং তাদেরকে একটু টোকা দিলেই তারা পরাজিত হয়, এই যে বাংলাদেশের কয়েক কোটি মানুষের এই ধারণা, আপনি বা আপনার সরকার বা ভারতের উচ্চ পর্যায়ের রাজনীতিবিদ, সরকারি কর্মকর্তারা যদি তাদের এই ধারণাটাকে বৃদ্ধি করে, এটা কিন্তু এই ধারণাটা পাকিস্তানেরও আছে, তাহলে কি সেটা প্রজ্ঞার পরিচয় হয় ত্রিবেদী সাহেব? আপনারা এটাকে হয়তো গুরুত্ব দেন না। আপনারা ভাবেন যে পূর্ব পাকিস্তান যদি হয়ে যায় বাংলাদেশ, বা পাকিস্তান হয়ে যায়, আমরা তাদেরকে পাকিস্তানের মতো যুদ্ধ করব, আবার হয়তো হামলা করব, বোমা মারবো, বা আপনারা বাংলাদেশের একটা অংশ নিবেন। এই ধরনের নানান কথা বাজারে প্রচলিত আছে, কিন্তু কোনোটা কি আপনাদেরকে দীর্ঘস্থায়ী শান্তি দিবে ত্রিবেদী সাহেব? পাকিস্তান কি আপনাদের, পাকিস্তানে আপনারা যেভাবে যুদ্ধ করছেন পাকিস্তানের সাথে, তাতে কি ভারত রাষ্ট্রের দীর্ঘমেয়াদী স্বার্থ রক্ষা পাচ্ছে, দৈনন্দিন স্বার্থ রক্ষা পাচ্ছে?
যদি রক্ষা না পায় তাহলে আমি আপনাকে অনুরোধ করব এবং আপনার ফরেন মিনিস্ট্রিকে অনুরোধ করব, বিশেষ করে আপনার ইন্ডিয়ান, আপনারা যেটাকে বিদেশ মন্ত্রক বলেন, তাকে অনুরোধ করব যে আপনাদের অন্তত বাইরের আপনারা কি বলবেন না বলবেন বাংলাদেশ সম্পর্কে, তারেক রহমানের সম্পর্কে, সরকার সম্পর্কে, সেগুলো আপনাদের সেসব শুনে মানুষ যেন মিথ্যা সিগন্যাল না পায়, সেই ব্যাপারটা একটু খেয়াল রাখার জন্য আপনাকে আমি অনুরোধ করব। দেখুন, 2024-এর জঙ্গি উত্থানের পর কিন্তু ভারতের কালচারাল সেন্টারটাকেও পুড়িয়ে দেওয়া হয়েছে। এইটা কিন্তু যে কোনো অন্য অনেক রাষ্ট্র আছে যে তাদের এরকম একটা প্রতিষ্ঠান যেটা দূতাবাসের অংশ, সেটা পুড়িয়ে দিলে কিন্তু তারা তাদের সার্বভৌমত্বে আঘাত হয়েছে বলে কিন্তু তারা পাল্টা কোনো ব্যবস্থা নিত। আমরা কিন্তু ইসরায়েল, ইরান এগুলোর মধ্যে দেখি যে কিভাবে এক একজন হামলা করে। আপনারা সেটা করবেন না, সেটা অবশ্যই ঠিক আছে, সেটা না করেন, এটা আমি সমর্থন করি না। কিন্তু আপনাদের কর্মকাণ্ড যদি বাংলাদেশের স্বাধীনতা বিরোধী মৌলবাদীদের উৎসাহিত করে, সেটা কি আমরা সমর্থন করতে পারি ত্রিবেদী সাহেব? কিভাবে আমরা সেটা পারি? আপনি এখন যেভাবে আপনি হাই কমিশনার হিসাবে আছেন, হ্যাঁ, যদিও তারেক রহমানের সরকার একটা অত্যন্ত কড়া পাবলিক স্টেটমেন্ট দিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লিতে প্রেস কনফারেন্সে প্রতিবাদ করে, যেটা আর আপনারা যেটার আপনারা তেমন কোনো প্রতিক্রিয়া দেখাননি। আপনাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক ধরনের প্রতিক্রিয়া দেখিয়েছে, যেটার আমি সমালোচনা করেছি, আমার অন্য একটা ভিডিওতে আছে, আশা করি আপনি শুনবেন। কিন্তু আমরা হয়তো ধরে নিতে পারি যে প্রতিক্রিয়া দেখিয়েছে এটাকে আপনারা ইগনোর করছেন। ইগনোর করাই স্বাভাবিক। অর্থাৎ আমরা তো আল্ট্রাসাউন্ড বলে একটা জিনিস জানি, সাধারণ শব্দ মানুষের কানে প্রবেশ করে, হ্যাঁ, আল্ট্রাসাউন্ড কিন্তু প্রবেশ করে না। আল্ট্রাসাউন্ড এত বেশি কম্পন হয় যে সেটা মানুষ কানে শুনে না। এই প্রতিবাদটাও এমন কঠোর ছিল বা এমন কি বলবো, এটাকে শিশু সুলভ ছিল যে আপনারা সেটাকে সেইভাবে ট্রিট করছেন। কিন্তু সেটা কিন্তু বাংলাদেশের মৌলবাদী শক্তিকে, এমনকি পাকিস্তানবাসীদেরকেও ওই জিনিসটা জানিয়ে দিচ্ছে যে আপনারা হিন্দু, আপনারা কিন্তু যুদ্ধ করতে সাহস পান না মুসলমানদের সাথে। অর্থাৎ মুসলমানরা কঠোর কথা বললেই আপনারা থেমে যান, আপনারা ভয় পেয়ে যান, আপনারা কাঁপেন। কিন্তু আসলে তো সেটাও আমরা কিন্তু দেখি না। আপনাদেরকে তো আবার পাকিস্তানে মাঝে মধ্যে হামলা করতে দেখি, আপনাদেরকে কারগিলে আমরা যুদ্ধ করতে দেখি। এখন বাংলাদেশের জন্য কি আপনারা সেই ধরনের কিছু পরিকল্পনা করেন? সেটা কি আপনাদের জন্য ভালো হবে, নাকি যেই সমস্যাগুলা তৈরি হয়েছে সেই সমস্যাগুলো যথাযথভাবে প্রজ্ঞার সাথে মোকাবেলা করে বাংলাদেশের সাথে ভারতের একটা স্থায়ী টেকসই সম্পর্ক আপনারা গড়বেন? সেই সম্পর্ক গড়ার কিন্তু ভারত গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে অনেকগুলো পূর্ব শর্ত আছে। সেই পূর্ব শর্তের মধ্যে কিন্তু রয়েছে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের স্বার্থ রক্ষা করা। আমি বাংলাদেশের একজন মুসলমান হয়ে বাংলাদেশ থেকে হিন্দুদের স্বার্থ রক্ষার কথা বলতে পারি, কিন্তু আপনাদের কোনো কার্যক্রমে বাংলাদেশের হিন্দুদের স্বার্থ রক্ষার বিষয়টা আসে না। আপনারা সেটাকে ভিন্নভাবে, আপনারা হয়তো এখন মনে করেছেন যে এইটা করে আর কি হবে, যে বাংলাদেশে যা কিছু অবশিষ্ট হিন্দু আছে সেগুলোকে আপনারা ভারতের নাগরিক করে নেবেন আর বাংলাদেশ পড়ে থাকবে শুধু মুসলমানের রাষ্ট্র হিসাবে। আপনারা কি এই পরিকল্পনা করছেন ত্রিবেদী সাহেব? আপনারা যদি বাংলাদেশের সব হিন্দুকে ভারতে নিয়ে যান, বা বাংলাদেশের মানুষ মুসলমানরা যদি এই হিন্দুগুলোকে ভারতে তাড়িয়ে দেয়, তাহলে এই হিন্দুদের যে মানবাধিকার লঙ্ঘন হবে সেটার কি অবস্থা হবে? বাংলাদেশে হিন্দু সম্প্রদায় ছিল 18% 1972 সালে, আজকে সেটা বলা হচ্ছে 7%। এই যে কমে গেল, এতগুলো মানুষ বাংলাদেশ থেকে ভারতে চলে গেল, এদের হিউম্যান রাইটস ভায়োলেটেড হয়েছে না ত্রিবেদী সাহেব? সেটাকে আপনারা যদি আপনাদের দৃষ্টিতে দেখেন যে আমরা তো কিছু করতে পারি না, ফলে যা আসুক আমরা তাদেরকে এখানে অ্যাবজর্ব করে নিব, কিন্তু সেটা তো আমাদের ক্ষতি হচ্ছে। বাংলাদেশ এইভাবে হিন্দুদের উৎখাত করে যেই ভ্যাকুয়ামটা তৈরি হচ্ছে সেটা মৌলবাদীরা দখল করছে। মৌলবাদীরা দখল করাতে আমরা বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, আমরা যারা ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করি, অসাম্প্রদায়িকতায় বিশ্বাস করি, আমরা তাদের পরবর্তী টার্গেট হব যদি সব হিন্দু ভারতে চলে যায়। তো সে ব্যাপারে আপনাদের কি দায়িত্ব থাকবে না? ধরুন আপনারা সেই দায়িত্ব পালন করলেন না, ততটা চিন্তা করার সক্ষমতা আপনাদের নাই, তারপরে বাংলাদেশ যদি পুরোপুরি মৌলবাদীদের দখলে চলে যায়, যেটা ইনফ্যাক্ট গেছে 2024-এর পর, তাতে কি আপনারা শান্তিতে বসবাস করতে পারবেন? আপনারা
আপনাদেরকে সেই অপবাদ দেওয়া হয়, এবং আমি মনে করি সেটা সঠিক। আপনারা চান নাই যে পাকিস্তানের মতো একটা রাষ্ট্র আপনাদের পূর্ব দিকেও থাকুক, কিন্তু সেটা যে আবার পূর্ব পাকিস্তান হিসাবে এখন দুটা রাষ্ট্র হিসাবে গড়ে উঠেছে, বৃদ্ধি লাভ করেছে, ইমার্জ করেছে, সেটা কি আপনাদের স্বার্থের অনুকূল হবে? আপনাদের দুই দুই দিকে দুই দুই পাকিস্তান থাকলে হবে না তো। তাহলে আপনাদের যে ভারত সরকারের যে যে কথাবার্তা, সেগুলোতে এই জিনিসগুলোর কোনো রিফ্লেকশন নাই কেন? এখন একটা জিনিস আপনারা মনে মনে ভাবতে পারেন যে আপনারা এগুলো বেশি মানে সমস্যা গভীর হয়ে গেলে আপনারা সামরিক কায়দায় সমাধান করবেন, কিন্তু আপনি একজন এমার্জিং সুপার পাওয়ার হিসাবে ভারত কি সেটা ভারতের সুনামের জন্য ভালো হবে? সেটা ভারতের জন্য অনেক বেশি টাকা পয়সা খরচের বিষয় হবে না? আপনারা সহজ পথে কেন আসেন না? সহজ পথ হলো ভারতের স্বার্থ। আমি যেটা বুঝি সেটা হলো বাংলাদেশকে যতটা অসাম্প্রদায়িক রাখা যায়, বাংলাদেশকে যতটা গণতান্ত্রিক রাখা যায়, বাংলাদেশকে যতটা সত্যিকার অর্থে ভারতের সাথে একটা জেনুইন নেইবারলি বাইল্যাটারাল রিলেশনশিপ গঠন করা যায়, সেইভাবে তো আপনাদের কার্যক্রম হওয়া উচিত। এখন দেখা যাচ্ছে বাস্তবে মানুষের কাছে যে সিগন্যাল যাচ্ছে, ভেতরের খবর এখানে ইম্পর্টেন্ট না, দেখা যাচ্ছে যে শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকলে আপনাদের সব দাবি দেওয়া, আপনাদের বডি ল্যাঙ্গুয়েজ, আপনারা ঢাকা শহরে আপনাদেরকে বিমর্ষ দেখা যায়, আপনারা আপনারা হাসি খুশি থাকতে পারেন না, আপনার আর মৌলবাদীরা ক্ষমতায় আসলে আপনারা হালকা মেজাজে থাকেন, আপনারা হাসি খুশি থাকেন। এগুলো মানুষের কাছে তো ওই সিগন্যালটাই বলে যে শেখ হাসিনা বাংলাদেশকে ভারতের কাছে বিক্রি করে দিয়েছে, তখন আপনারা আপনাদের বডি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করবেন। এগুলো সবকিছু কিন্তু ম্যাটার করে মিস্টার ত্রিবেদী। আমি আপনার জায়গায় ভারতের হাই কমিশনার হলে আমিও ওয়ার্মথ ক্রিয়েট করার সচেষ্ট থাকতাম, কিন্তু ডিফারেন্টলি, বাস্তবতাকে অস্বীকার করে না। কিন্তু আপনারা তো বাস্তবতাকে অস্বীকার করছেন, এটাতে আপনাদের কি লাভ হবে আমি বুঝি না। আমি যেটা বুঝি সেটা আপনাদের ভবিষ্যৎ কার্যক্রম যেটা হবে সেটাও আমি বাংলাদেশের জন্য চাই না, যে কোনো ধরনের বাংলাদেশ ভারতের মধ্যে কোনো ধরনের এটা তো একচেটিয়াই হবে, আপনারা আঘাত করবেন, এখান থেকে তো ওয়াকার বাহিনী কোনো প্রত্যাঘাত করবে না, কিন্তু এই ধরনের কোনো জিনিস আপনারা বাংলাদেশে করেন সেটা আমি সমর্থন করি না। কিন্তু বাংলাদেশে দেখেন জঙ্গি, মৌলবাদী, স্বাধীনতা বিরোধী শক্তি সেভাবে ভারতকে প্রভোগ করে যাচ্ছে, আর আপনারা কিছুই দেখেননি, কিছুই শুনেননি, কিছুই বোঝেননি, এইভাবে আপনারা প্রতিক্রিয়া দিয়ে যাচ্ছেন দিল্লি থেকে আর ঢাকা থেকে। আপনি, এটা কি প্রজ্ঞার পরিচয়? এটা কি দীর্ঘমেয়াদে ভারতের স্বার্থের অনুকূলে? আমি জানি না ত্রিবেদী সাহেব, আমি জানি আমার এই কথা শুনলে আপনারা অনেকে রাগ করবেন, আর বাংলাদেশের জঙ্গি মৌলবাদীরা এটাকে আরো ভালো করে লুপে নিবে যে বাহ বাহ বাহ, হ্যাঁ এই তো হিন্দুদের চেয়েও বড় হিন্দু একজন আবির্ভূত হয়েছে। কিন্তু না, আমি একজন মানবতাবাদী মানুষ হিসাবে আপনাদের বলছি ত্রিবেদী সাহেব, আপনারা আপনাদের ভাষা, আপনাদের কূটনীতি, আপনাদের ভবিষ্যৎ চিন্তা সবগুলো কিন্তু আমার মনে হয় রিঅ্যাডজাস্ট করার সুযোগ আছে, এবং সেটা ভারতের স্বার্থে। ভারতের স্বার্থ যদি হয় যে বাংলাদেশে মৌলবাদীরা দখল করে নিবে, সেইটা যদি আপনারা মনে করেন যে ওটাই আপনাদের স্বার্থ, সেই স্বার্থ আমি নিজে ইন্টারপ্রিট করতে পারি না, আমি সেটা বুঝিও না, সেটা নিয়ে আমার কোনো বাক্যও নাই। কিন্তু দেখুন, আপনি এখনো বাংলাদেশে আসার পর খুব বড় কোনো সমস্যায় পড়েননি, কিন্তু অনেকে পড়েছিল। একই রকম এই 2001 থেকে 2006 পর্যন্ত যখন তারেক রহমানের সরকার ছিল, তখন এই দেশ দিয়ে উলফার কাছে অস্ত্র যেত। আপনার নিশ্চয়ই, আপনি শুনেছেন নিশ্চয়ই 10 ট্রাক অস্ত্র মামলা কি অবস্থা হয়েছিল তখন। আপনাদের হাই কমিশনার ছিলেন বিনা সিকরি, যার সাথে আমি কিছুদিন আগে একটা পডকাস্ট করেছি। বিনা সিকরি ম্যাডাম থেকে আপনি একটু জেনে নেবেন ত্রিবেদী সাহেব, যে তার কি সমস্যা হচ্ছিল বাংলাদেশের সাথে কূটনীতি করতে। তিনি কিন্তু ওই কয় বছর বাংলাদেশে ছিলেন আমার মনে নাই, 3-4 বছর ছিলেন। ওই 3-4 বছরে কিন্তু আপনাদের উচিত ওনাকে 40 বছরের বা 30 বছরের রাষ্ট্রদূতের কি বলে যে টাকা পয়সা দেয়া। ওই রকম কষ্ট হয়েছিল বিনা সিকরি ম্যাডামের, উনি কিন্তু সেটা জানেন। আপনি একটু ওনার থেকে ওনার সাথে কথা বলতে পারেন যে কিভাবে আপনারা আপনাদের ভবিষ্যৎ কূটনীতি ঠিক করবেন আপনাদের স্বার্থে, বাংলাদেশের স্বার্থে না। কিন্তু আমি যেটা বিশ্বাস করি, দুটো প্রতিবেশী দেশ হিসাবে ভারত এবং বাংলাদেশের স্বার্থ অনেক ক্ষেত্রে অভিন্ন। সেই স্বার্থ হলো দুই দেশেরই, অর্থাৎ বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রায়। বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রায় যদি আপনারা সহযোগিতা না করেন, সেইটা কিন্তু আপনারা বাংলাদেশের বন্ধু সেইভাবে এটা ধরা পড়বে না। বরঞ্চ বাংলাদেশের মৌলবাদীরা যেসব কথাবার্তা বলে সেগুলারই আপনারা তাদের কথাবার্তার মরালটাকে আপনারা বুস্ট করছেন। সেই জিনিসটা বোধহয় আপনাদের অত্যন্ত অত্যন্ত সাবধানতার সাথে খেয়াল করা উচিত। আমি কিন্তু এখন পর্যন্ত যা দেখছি তাতে আমি কোনো যুক্তিতে এটা মিলাতে পারছি না।
কোনো যুক্তি কিন্তু এই জিনিসগুলা মিলিয়ে দিতে পারছে না। আপনাদের ভেতরে কি বাইরে কি সেটার একটা পরিষ্কার হওয়া উচিত, এবং এটা তারেক রহমান সরকারের জন্য ভালো হবে, বাংলাদেশের মানুষের জন্য ভালো হবে। আমরা সহসা কোনো কিছু দেখতে চাই না, অর্থাৎ অকস্মাৎ কোনো সারপ্রাইজ আমরা চাই না। আমরা চাই ধীরে ধীরে বাংলাদেশ গণতান্ত্রিক প্রক্রিয়ায় এগিয়ে যাক। আপনারা বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে সহযোগিতা করুন, এবং আপনাদের স্বার্থ বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায়, বাংলাদেশের সংখ্যালঘুদের অধিকার সংরক্ষণে, বাংলাদেশের সব ধরনের মানবাধিকার সংরক্ষণের মধ্যে কিন্তু আপনাদের স্বার্থ রক্ষা পায়। কারণ এখানে যা কিছু করে, যা কিছু লঙ্ঘন করে, সবকিছু কিন্তু হ্যাঁ জঙ্গি মৌলবাদী শ্রেণীও, যেটা আপনাদের বুঝতে হবে। যেখান থেকে কিন্তু আপনারা রাষ্ট্র হিসাবে বারবার আপনারাও কিন্তু ভুগছেন বিভিন্নভাবে। আমার মনে হয় আপনাদের বারবার আমার মনে করিয়ে দিতে হবে না যে সেই মুম্বাইতে তাজ হোটেলে কি ধরনের হামলার শিকার আপনারা হয়েছিলেন। আপনারা যদি এসব ভুলে যান, আপনারা যদি 2024-এর জঙ্গি উত্থানকে ভিন্নভাবে ব্যাখ্যা করেন, এইটা আপনাদের জন্য হবে ঐতিহাসিক ভুল। ত্রিবেদী সাহেব, আশা করি আমার কথাগুলো একটু গভীরভাবে ভেবে দেখবেন, এবং সেই অনুযায়ী আপনারা আপনাদের বচন, আপনাদের শরীরের ভাষা ইত্যাদি একটু সামান্য রিঅ্যাডজাস্ট করবেন।